হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, এখন আমরা কথা বলবো সিতারে জমিন পর সিনেমাটা নিয়ে, যেটা গতকালকে মুক্তি পেয়েছে। আমির খানের ছবি, প্রায় 3 বছর পর আমির খান সিনেমা নিয়ে ফিরলেন। তো কেমন লাগলো তার এই কাজ এবং কেমন লাগলো তার স্ক্রিপ্ট চয়েস, আমরা সেটা নিয়ে কথা বলবো। তো প্রথমত একটা কথা বলি যে এখানে অনেকের রিভিউ দেখতে পেলাম বা অনেক দর্শক এই কথাটা বলছে যে এটা কি আমির খানের কামব্যাক, বা আলটিমেটলি আমির খান কি কামব্যাকটা করতে পারলো। দেখো, যারা এই কথাটা বলছে তাদের এরকম ধারণা ছিল বা এরকম ভাবনা চিন্তা ছিল যে আমির খান হয়তো জওয়ানের মতো কোনো সিনেমা দিয়ে কামব্যাক করবে বা পাঠানের মতো কোনো সিনেমা দিয়ে কামব্যাক করবে, বাট সেরকম কিছুই হয়নি। সে একটা ফ্যামিলি ড্রামা নিয়ে এসেছে, তাই বলে কি এই ছবির দ্বারা তার কামব্যাক হবে না? দেখো, এই কথা একদমই ভুল যে কামব্যাক শুধুমাত্র ওই মাস মাসালা সিনেমা দিয়েই হয়। কামব্যাক কামব্যাক কিন্তু ভালো কন্টেন্ট দিয়েও হয়, ভালো সিনেমা ভালো গল্প দিয়েও হয়, এবং যেটা প্রমাণিত করতে চলেছেন আমির খান। কারণ আমার যেটা মনে হয় যে এই ছবিটা অবশ্যই একটা ভালো কাজ, এবং এই ছবির দ্বারা আমির খান কামব্যাক করবে। আমরা বরাবরই এটা দেখে এসেছি যে আমির খান সবসময় ভালো স্ক্রিপ্ট নিয়ে কাজ করার চেষ্টা করেন। তার স্ক্রিপ্ট চয়েস খুব ভালো, সেটা আমরা বরাবরই দেখে এসেছি। একটা সময় তার ধারণা ছিল এরকম যে তিনি বছরে একটা ছবি করবেন, কিন্তু আউট অফ দ্য বক্স কিছু করবেন। সেটা দেখেছি, সে প্রায় কিছু বছর ধরে এরকম কিছু ব্লকবাস্টার বা অল টাইম ব্লকবাস্টার বলিউডকে দিয়ে এসছে, সেটা কিন্তু আমরা জানি। বাট এটাও ঠিক, এটাও আমাদেরকে মানতে হবে যে আসলেই যদি কামব্যাকের মতো কামব্যাক করতেই হয়, তাহলে অবশ্যই সেটা বিরাট অ্যাকশন ছবি হতে হবে, মাস মাসালা ছবি হবে, যেরকম এর আগে আমাদের এসআরকে করে দেখিয়েছে পাঠানের মাত। দেখো, আজকে যদি সিতারে জমিন পর এই ছবির পরিবর্তে যদি অন্য কোনো অ্যাকশন ছবি আসতো আমির খানের, তাহলে আজকে সিতারে জমিন পর প্রথম দিন যে কালেকশনটা দিয়েছে, হয়তো 10-12 কোটি টাকা ওপেনিং দিয়েছে আর কি এই ছবিটা, যেটা ভালো কালেকশন, অবশ্যই একটা ভালো কালেকশন। যদি সেটা অ্যাকশন ছবি হতো, তার ডাবল ট্রিপল হয়তো দিত। বাট তাই বলে এই নয় যে আমির খানের কামব্যাক হচ্ছে না, অবশ্যই হচ্ছে। কারণ এই ছবির যা ওয়ার্ড অফ মাউথ, যা রিভিউ পাওয়া যাচ্ছে আর কি চারিদিক থেকে, সেটা খুব ভালো, খুব পজিটিভ পাওয়া যাচ্ছে। সো ওয়ার্ড অফ মাউথের দ্বারা এই ছবির শোজ এবং যে বক্স অফিস কালেকশন, সেগুলো অবশ্যই ইনক্রিজ হবে এবং একটা ভালো সিনেমাটা হিটের দিকে যাবে। যাই হোক, এবার আসি আমরা এই সিনেমাটা নিয়ে। তোমরা হয়তো অনেকেই জানো যে এই ছবিটা হলিউড একটা ছবির অফিসিয়াল রিমেক, যার নাম হচ্ছে চ্যাম্পিয়ন্স, যেটা 2023-এ মুক্তি পেয়েছিল। এবং ওই ছবিটা আমার দেখা হয়নি, বাট ছবিটার ট্রেলারটা আমি দেখেছিলাম। এই ছবির ট্রেলার দেখেই কিন্তু আমি সিতারে জমিন পরের ট্রেলার রিভিউ করেছিলাম। সেখানে আমি আপনাদেরকে জানিয়েছিলাম যে একদমই ফ্রেম বাই ফ্রেম কপি লাগছে। সিনেমাটাতেও তাই, একদম ফ্রেম বাই ফ্রেমই নামানো হয়েছে। তবে এই ছবির গল্পটা এমন একটা গল্প নয়, খুবই স্ট্রং একটা গল্প। এই মুহূর্তে দাঁড়িয়ে এরকম একটা গল্প দরকার ছিল, মানে সব রকম দর্শকের জন্য, সব রকম মানুষের জন্য একটা সোশ্যাল মেসেজ, স্ট্রং সোশ্যাল মেসেজ, যেটা এরকম একটা গল্প দরকার ছিল আমার যেটা মনে হয়। এবং এক্ষেত্রে আমি বলবো যে আমির খান রিমেক করেও কিন্তু সবার মন জয় করে নিয়েছে। সো এই ছবির যে গল্পটা ছিল, অ্যাকচুয়ালি যাদেরকে নিয়ে এই ছবির গল্প, আমরা যাদেরকে সমাজে অ্যাবনর্মাল বলে থাকি বা মেন্টালি ডিসেবল বলে থাকি আর কি, তাদেরকে নিয়ে, তাদের জীবনী, তাদের লাইফস্টাইল, তাদের একটা লড়াই বলতে পারো। সেই সকল ছেলেমেয়েদের একটা টিম রয়েছে, একটা বাস্কেটবল টিম রয়েছে, এবং কোনোভাবে আমির খান সেই টিমের কোচ হিসেবে যাচ্ছে। এবং তারপরে আমির খান তাদেরকে কিভাবে ট্রেন করছে, তারা মেন্টালি ডিসেবল বা অ্যাবনর্মাল, তাদেরকে কিভাবে ট্রেন করছে বা কিভাবে তাদেরকে ট্রেন করে একের পর এক কাপ জেতাচ্ছে, এই নিয়ে এই ছবির গল্প। এই ছবিটার যেটা মেন বিষয়বস্তু ছিল বা যেটা মেন মেসেজ ছিল অ্যাকচুয়ালি সকলের জন্য, সেটা হচ্ছে যে আমরা যাদেরকে অ্যাবনর্মাল বলে থাকি সমাজে, বা যাদেরকে আমরা শারীরিক দিক থেকে অক্ষম বলে থাকি, বা যাদেরকে আমরা মেন্টালি ডিসেবল বলে থাকি, তাদেরকে কেন আমরা আমাদের মতো নর্মাল বলতে পারি না বা নর্মাল চোখে দেখি না, কেন? এটা একটা মেসেজ ছিল যেটা আমার দারুণ লেগেছে, খুবই স্ট্রং একটা মেসেজ। যাই হোক, এবার আমরা কথা বলি এই ছবিটার কিছু ভালো দিক নিয়ে। অবশ্যই প্রথমত পারফরমেন্সের কথাই আসবে, কারণ এই ছবির মধ্যে প্রত্যেকের কাজ কিন্তু খুব ভালো হয়েছে। বিশেষ করে যাদেরকে আমরা অ্যাবনর্মাল বলছি, যাদেরকে আমরা মেন্টালি ডিসেবল বলছি, তাদের কাজ জাস্ট দেখে আসুন। এই ছবিটার মধ্যে দেখলে জাস্ট আপনাদের মাথা ঘুরে যাবে, এরকম কিছু পারফরমেন্স তাদের কাছ থেকে পেয়েছি। পাশাপাশি আমাদের আমির খান যে মানের অ্যাক্টার, অ্যাকচুয়ালি বেস্টের থেকে উপরে, বেস্টেস্ট মানে যাকে বলা যায়, তো সেরকম মানের একজন অ্যাক্টর, সেরকম কাজ আমরা পেয়েছি। সেটা তুমি কমেডির দিকটা বলো, ইমোশন দিকটা বলো, প্রত্যেকটা জায়গায় কিন্তু আমির খান জাস্ট ফাটাফাটি। তার পাশাপাশি জিনিলিয়া, অনেকদিন পর জিনিলিয়ার কাজ দেখলাম, সিনেমা দেখলাম, খুব ভালো লাগলো। বিশেষ করে ইমোশন পোর্শনগুলো, রোমান্টিক পোর্শনগুলো যেগুলো আমির খানের সঙ্গে ছিল, যেটা দারুণ লেগেছে। এবং আমি সে জায়গায় বলবো যে রোমান্টিক পোর্শনগুলোতে আমির খানকে সে বিট দিয়ে দিয়েছে, এমন কিছু পারফরমেন্স ছিল এই ছবির মধ্যে। সো ওভারঅল পারফরমেন্সের দিক থেকে প্রত্যেকেই খুব ভালো কাজ করেছে এই ছবির মধ্যে। এবার যদি আমরা ইমোশন দিকটা নিয়ে কথা বলি, দেখো এই ছবির
ছবির মধ্যে ইমোশনটা খুব ভালো ওয়ার্ক করেছে। অ্যাকচুয়ালি ছবিটার গল্পটা যাদেরকে নিয়ে, তাদের গল্প যখনই দেখানো হবে বা পড়া হবে, সেখানে ইমোশনটাই ওয়ার্ক করবে। এবং সেখানে অবশ্যই এটা বলতে হয় যে মেকার্সের বা পরিচালকের প্রেজেন্টেশন খুব ভালো হয়েছে। বাট এটা অবশ্যই ঠিক যে কোনো একটা জায়গায় গিয়ে ডাউন হয়েছে ব্যাপারটা, তো সেটা নিয়ে আমরা অবশ্যই কথা বলবো, কিন্তু সেটা নেগেটিভ পয়েন্ট। এই ছবির মধ্যে একটা দৃশ্য ছিল যেখানে ইমোশনটা খুব ভালো ওয়ার্ক করেছে আমার জন্য। একটা সিন ছিল যেখানে আমির খান এবং জিনিলিয়ার মধ্যে একটা কনভারসেশন চলছে। সেখানে আমির খান চাইছে না তাদের লাইফে কোনো বাচ্চা আসুক, বা বাচ্চা জন্ম দিতে চাইছে না, কারণ এই বয়সে এসে তার বাচ্চা যদি অ্যাবনর্মাল হয়ে আসে, তো তার ভয়ে সে বাচ্চা নিতে চাইছে না। কিন্তু ওই কনভারসেশনের সময় পেছন থেকে গুড্ডু বা গোলু এরকম একটা ক্যারেক্টার সে আসে এবং আমির খানকে বলে, এবং সে কথোপকথনটা শুনে নেয়। আমির খানকে এসে বলে যে হাম লোগ ভি নেই চাহতে কে হামারে বাচ্চে অ্যাবনর্মাল হোক, এরকম একটা সিন ছিল। তো সেখানে ইমোশনটা কিন্তু খুব ভালো ওয়ার্ক। এগুলো ছিল এই ছবির কিছু গুরুত্বপূর্ণ ভালো দিক। এবার আমরা কথা বলবো নেগেটিভ সাইডটা নিয়ে। এই ছবির প্রথম নেগেটিভ পয়েন্ট হচ্ছে আমার জন্য, সেটা অবশ্যই এই ছবির যে লেন্থটা, যেটা ডিউরেশনটা, এই ছবিটা অবশ্যই আরেকটু ছোট হওয়া উচিত ছিল। কারণ সেকেন্ড হাফের পরে গিয়ে কিছু জায়গায় একটু বোরিং ফিল হচ্ছিল। তো সেখানে আমার মনে হয় ছবিটাকে একটু একটু রিডিউস করা যেতে পারতো, আর একটু ছোট করা যেতে পারতো, সেটা আরো ভালো ওয়ার্ক করতো এই ছবিটার মধ্যে। পাশাপাশি আরেকটা ইম্পর্টেন্ট যেটা বলবো আমি, সেটা হচ্ছে ইমোশনটা। এই ছবির ইমোশন প্রথম দিক থেকে খুব ভালো ওয়ার্ক করেছে, এবং যাদেরকে নিয়ে ছবির গল্প তাদের সাথে ইমোশনটা বেশ ভালো গেছে। বাট ইনটা মানে শেষটা খুব একটা ভালো যায়নি। মানে শেষে গিয়ে ওই ইমোশনটা ধরে রাখতে পারেনি অ্যাকচুয়ালি মেকার্সরা, সেটা প্রোভাইড করতে পারেনি, এবং সেখানে গিয়ে আর চোখের জলটা বেরিয়ে আসে না। হয়তো চোখের জলটা জাস্ট চোখের মধ্যেই মানে লেগে থাকে, বাট শেষ মুহূর্তে গিয়ে এমন কোনো শেষ হয়নি যে জলটা বেরিয়ে আসে। তো ওইখানে আমার প্রবলেমটা লেগেছে যে ইমোশনটা প্রপার ভাবে শেষের দিকে ওয়ার্ক করেনি, এবং শেষটাও কিন্তু খুব একটা ভালো হয়নি এই ছবির ক্ষেত্রে। এছাড়া এই ছবির গানগুলো আমার কাছে খুব একটা ওয়ার্ক করেনি। শুধুমাত্র অরিজিৎ সিং এর যে স্যাড সংটা ছিল এই ছবির মধ্যে, সেটা একটু ভালো লেগেছে, মানে মোটামুটি ভালো লেগেছে বলতে পারো। বাট ওভারঅল গানগুলো আমার কাছে একদমই ওয়ার্ক করেনি। এগুলো ছিল এই ছবির কিছু নেগেটিভ পয়েন্ট। বাট ওভারঅল আমার কিন্তু ছবিটা খুব ভালো লেগেছে, এবং আমার মনে হয় যে আমির খান এই ছবি দিয়েই কিন্তু একটা কামব্যাক দেবে, কারণ এই ছবির একটা পজিটিভ রিভিউ পাওয়া যাচ্ছে চারিদিক থেকে, একটা পজিটিভ ওয়ার্ড অফ মাউথ পাওয়া যাচ্ছে। তো বন্ধুরা, এই ছিল বলা এই সিনেমাটা নিয়ে। তোমরা যারা এই সিনেমাটা দেখেছো, তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিই। পাশে থেকে সাপোর্ট করে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকন প্রেস করে দিই পরবর্তী ভিডিওগুলো আপলোড। থ্যাংক ইউ, টাটা।